শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত যেখানে রাতের নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে আসে বাস্তবতার চেয়েও বেশি বাস্তব কিছু ঘটনা। মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। আজকের এপিসোড 66। আজ আমি আপনাদের শোনাব দুটি এমন ঘটনা যেগুলো শোনার পর আপনার ঘরের কোণে পুড়ে থাকা ছায়াগুলো সন্দেহের দৃষ্টিতে দেখবেন। আপনার জানালার বাইরের অন্ধকার যেন শুধু অন্ধকার নয়, যেন অসংখ্য অদেখা সত্তার আবাসস্থল। আজকের প্রথম ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রামকে কেন্দ্র করে, যেখানে একটি অভিশপ্ত পরিবারের কাহিনী আজও মানুষকে কাঁপিয়ে দেয়। সেই পরিবারে কোনো নারী গর্ভধারণ করলেই সন্তান জন্মানোর আগেই মায়ের পিঠেই মারা যায়, কিন্তু মৃত্যু নয়, বরং অশরীরী হয়ে চলে যায় অন্য জগতে। আর দ্বিতীয় ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের একটি রহস্যময় কদম ফুলের বাগানকে কেন্দ্র করে, যেখানে ফুল ফোটার সাথে সাথে শুরু হয়ে যায় ভয়ঙ্কর কিছু ঘটনা। প্রতিটি ঘটনা এতটাই বিস্তারিত, এতটাই গভীরে যাবে যে আপনি শুনতে শুনতে নিজেই সেই জায়গায় উপস্থিত হয়ে যাবেন। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন, কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। প্রথম ঘটনা উত্তরপ্রদেশের অভিশপ্ত বংশ, যেখানে মায়ের পেটেই সন্তান হয় অশরীরী। প্রথম ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রাজেশ কুমার। রাজেশ ভারতের উত্তরপ্রদেশের বাগপত জেলার বাসিন্দা, আর এই ঘটনা তার মামার বাড়ির একটি পরিবারকে কেন্দ্র করে ঘটেছে। অসংখ্য ধন্যবাদ রাজেশকে এই অবিশ্বাস্য ও শিউরে ওঠা ঘটনা আমাদের সাথে ভাগ করে নেবার জন্য। ঘটনাটি 2023 সালের, অর্থাৎ মাত্র 1 বছর আগের। রাজেশের ভাষাই বলছি। আমার নাম রাজেশ কুমার, আমি বাগপত জেলার ছতাউনি গ্রামের বাসিন্দা। আমার মামার বাড়ি একই জেলার সোনা গ্রামে। মামার নাম সুরজ পাল, উনি পেশায় কৃষক। মামার বড় মেয়ে অর্থাৎ আমার দিদি সীমা। 2018 সালে সীমা দিদির বিয়ে হয় একই জেলার ভোপা গ্রামের রমেশ সিংয়ের সাথে। বিয়ের পর সব ভালোই যাচ্ছিল, কিন্তু 2020 সালের কথা, সীমা দিদি প্রথমবার গর্ভবতী হলেন। 7 মাসের গর্ভবতী অবস্থায় হঠাৎ একদিন রাতে দিদির পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জানান পেটের ভেতরেই বাচ্চাটা মারা গেছে। দিদির অস্ত্রোপচার করে মৃত বাচ্চা বের করতে হয়। সেটা ছিল একটা পূর্ণাঙ্গ ছেলে শিশু। সবাই ভেবেছিল হয়তো স্বাভাবিক কোনো জটিলতা ছিল, কিন্তু পরের বছর 2021 সালে দিদি আবার গর্ভবতী হলেন। এইবারও 7 মাসের সময় একই ঘটনা ঘটল। আবার বাচ্চা মারা গেল মায়ের পেটেই, এবারও ছেলে শিশু। রাজেশের গলায় তখনও আতঙ্ক স্পষ্ট। তিনি বলতে থাকেন, আমার নাম রাজেশ কুমার, আমি বাগপাত জেলার ছতাউনি গ্রামের বাসিন্দা। আমার মামার বাড়ি একই জেলার সোনা গ্রামে। মামার নাম সুরজ পাল, উনি পেশায় কৃষক। মামার বড় মেয়ে অর্থাৎ আমার দিদি সীমা। 2018 সালে সীমা দিদির বিয়ে হয় একই জেলার ভোপা গ্রামের রমেশ সিংয়ের সাথে। বিয়ের পর সব ভালোই যাচ্ছিল, কিন্তু 2020 সালের কথা, সীমা দিদি প্রথমবার গর্ভবতী হলেন। 7 মাসের গর্ভবতী অবস্থায় হঠাৎ একদিন রাতে দিদির পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জানান পেটের ভেতরেই বাচ্চাটা মারা গেছে। দিদির অস্ত্রোপচার করে মৃত বাচ্চা বের করতে হয়। সেটা ছিল একটা পূর্ণাঙ্গ ছেলে শিশু। রাজেশ যখন এই ঘটনাটি বলছিলেন তার স্বর কম্পিত ছিল। তিনি বলতে থাকেন, 2বার একই ঘটনা ঘটার পর গ্রামে কথাবার্তা শুরু হলো। কেউ বলল দিদির ওপর কোনো অভিশাপ আছে, কেউ বলল দিদির পেটেই কোনো সমস্যা, কিন্তু ডাক্তারি পরীক্ষায় কিছু পাওয়া গেল না। দিদির স্বামী রমেশ সিং খুব ধার্মিক মানুষ, তিনি অনেক পূজা পাঠ করালেন, কিন্তু কোনো লাভ হলো না। 2022 সালে দিদি তৃতীয়বার গর্ভবতী হলেন। এবার সবাই খুব সাবধানে ছিলেন। দিদিকে নিয়মিত ডাক্তার দেখানো হচ্ছিল, কিন্তু এইবারও 7 মাসের সময় সেই একই ঘটনা। কিন্তু এইবার একটা অদ্ভুত ব্যাপার ঘটল। যে রাতে দিদির পেটে ব্যথা শুরু হলো, সেই রাতে দিদির শাশুড়ি মা স্বপ্নে দেখলেন একটি ছোট ছেলে ঘরের কোণে দাঁড়িয়ে আছে। ছেলেটি হাসছে, কিন্তু তার চোখ থেকে রক্ত পড়ছে। পরদিন সকালেই জানা গেল বাচ্চা মারা গেছে। রাজেশের কণ্ঠ নিচু হয়ে আসে। তিনি বলেন, এইবার ব্যাপারটা সবাইকে ভাবিয়ে তুলল।
গ্রামের এক বুজুর্গ মহিলা বললেন, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটা কোনো অভিশাপ। তিনি পরামর্শ দিলেন একজন তান্ত্রিককে দেখাতে। দিদির শ্বশুরবাড়ির লোকজন প্রথমে রাজি ছিলেন না, কিন্তু শেষ পর্যন্ত রাজি হলেন। মিরাট থেকে এক তান্ত্রিক আনা হলো। তান্ত্রিক এসে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বললেন, এই বাড়িতে কোনো পূজা অর্চনা করলে চলবে না। তিনি রাতে একটি বিশেষ অনুষ্ঠান করলেন। সেই রাতে কি হয়েছিল কেউ জানে না, কিন্তু তান্ত্রিক পরদিন সকালে চলে যাবার সময় বললেন, এই পরিবারে কোনো বাচ্চা জন্মানোর আগেই মায়ের পেটে মারা যাবে না, বরং অশরীরী হয়ে অন্য জগতে চলে যাবে, যতক্ষণ না 50 বছর আগের এক পাপের প্রায়শ্চিত্ত হয়। এই কথা শুনে সবাই হতভম্ব। রাজেশের কণ্ঠে তখন রহস্যের ছোঁয়া। তিনি বলেন, তান্ত্রিকের কথা শুনে দিদির শ্বশুর রমেশ সিংয়ের বাবা হরবীর সিং খুব অস্থির হয়ে পড়লেন। তিনি অনেক চাপা দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সত্যি কথাটা বেরিয়ে এলো। ঘটনা ছিল 1973 সালের। তখন হরবীর সিং যুবক ছিলেন। তার এক প্রতিবেশী ছিলেন খেম সিং। খেম সিংয়ের স্ত্রী গর্ভবতী ছিলেন। হরবীর সিং ও খেম সিংয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। একদিন সেই বিরোধের জেরে হরবীর সিং খেম সিংয়ের স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেন। সেই ধাক্কায় খেম সিংয়ের স্ত্রী পড়ে গিয়ে গর্ভপাত হয়ে যায়। মায়ের পেটেই মারা যায় সন্তান। খেম সিং ও তার পরিবার খুব কান্নাকাটি করেছিলেন। তারা হরবীর সিংকে অভিশাপ দিয়েছিলেন, তুমি যেমন আমার সন্তানকে মায়ের পেটে মেরেছ, তোমার বংশেও কোনো সন্তান মায়ের পেটে বাঁচবে না। তারা মরবে না, বরং অশরীরী হয়ে ঘুরবে। রাজেশ থামেন একটু, তারপর আবার শুরু করেন। এই ঘটনার পর খেম সিং ও তার পরিবার গ্রাম ছেড়ে চলে যায়। কেউ জানত না তারা কোথায় গেছে। হরবীর সিংও এই ঘটনা চেপে গিয়েছিলেন, কিন্তু এখন সব কিছু ফিরে এলো। সীমা দিদির 4টি সন্তানই একইভাবে মায়ের পেটে মারা গেছে, কিন্তু তান্ত্রিকের কথা মতো তারা মরেনি, বরং অশরীরী হয়ে আছে। আর এর প্রমাণও মিলেছে। দিদির বাড়িতে রাতে অদ্ভুত ঘটনা ঘটে। অনেক সময় ছোট ছেলেদের কান্নার আওয়াজ শোনা যায়, কখনো হাসির আওয়াজ। দিদি বলেন, তিনি রাতে অনেক সময় দেখেন 4টি ছোট ছেলে তার শাড়ির আঁচল ধরে আছে। তারা বলে, মা, আমাদের কোলে নাও, আমরা তোমার কোলে আসতে চাই। কিন্তু দিদি কিছু করার আগেই তারা মিলিয়ে যায়। রাজেশের ভাষায় আরও বিস্তারিত বর্ণনা শোনা যাক। গত বছর 2023-এর ঘটনা। একদিন রাতে দিদি ঘুমিয়েছিলেন। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। তিনি দেখেন তার পাশে 4টি ছোট ছেলে শুয়ে আছে। তারা সবাই তার দিকে তাকিয়ে হাসছে। দিদি চিৎকার করতে গিয়েও পারছিলেন না। তখন একটি ছেলে বলে উঠল, মা, আমরা তোমার সন্তান। আমরা কোলে আসতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তুমি কি আমাদের একবার কোলে নেবে? দিদি কষ্টে মাথা নাড়লেন। ছেলেটি কাছে এলো, কিন্তু যেই দিদি তার হাত বাড়াবেন অমনি সব মিলিয়ে গেল। দিদি সারা রাত জেগে কাটালেন। রাজেশ আরও বলেন, এখন দিদির শ্বশুরবাড়ির অবস্থা খুব খারাপ। হরবীর সিং এই ঘটনার পর থেকে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলেন, প্রতি রাতে তিনি খেম সিংকে স্বপ্নে দেখেন। খেম সিং তার দিকে তাকিয়ে হাসেন এবং বলেন, দেখো, তোমার বংশের 4টি সন্তান আমার সন্তানের সাথে খেলছে। তারা আর কখনো মায়ের কোলে যেতে পারবে না। হরবীর সিং এখন বারবার খেম সিংয়ের কাছে ক্ষমা চাইতে চান, কিন্তু খেম সিংকে কেউ খুঁজে পায় না। তিনি কোথায় গেছেন কেউ জানে না। রাজেশের শেষ অংশটা অত্যন্ত মর্মস্পর্শী। সীমা দিদি এখন আর সন্তান নিতে চান না। ডাক্তারও বলেছেন তিনি আর গর্ভধারণ করলে তার নিজের জীবন বিপদে পড়বে। কিন্তু দিদি বলেন, তার ওই 4টি সন্তানের জন্য তার খুব কষ্ট হয়। তিনি প্রতিদিন রাতে তাদের জন্য খাবার রেখে দেন। সকালে দেখেন খাবার খাওয়া থাকে। তিনি বলেন, ওরা আসে, ওরা খায়, কিন্তু ওরা আমার কোলে আসে না। ওদের চোখে অভিমান। আমি ওদের কোলে নিতে পারিনি বলে। এখন দিদি প্রতিদিন রাতে ওই 4টি ছেলের আত্মার জন্য প্রদীপ জ্বালান। তিনি আশা করেন একদিন ওরা ক্ষমা করবে। কিন্তু গ্রামের লোকজন বলে, ক্ষমা পাওয়ার নয়, খেম সিংয়ের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজতে হবে। আর সেই উপায় শুধু খেম সিং নিজেই জানেন, কিন্তু তিনি কোথায় কেউ জানে না। রাজেশের পাঠানো এই ঘটনা সত্যি হৃদয় বিদারক। 1973 সালে একটি অন্যায়ের শাস্তি ভোগ করছে 2023 সালের একটি পরিবার। সেই অভিশাপ যেন থামছেই না। প্রতি রাতে সীমা দিদির বাড়িতে 4টি ছোট ছেলের আওয়াজ শোনা যায়, কখনো কান্না, কখনো হাসি। আর মাঝরাতে শোনা যায় একটি ক্ষীণ কণ্ঠস্বর, মা, আমরা এসেছি, কিন্তু তোমার কোলে আসতে দেবে কে? রাজেশের কাছে আমরা জানতে পেরেছি এই ঘটনার পর গ্রামের অনেকেই রাতে ওই বাড়ির পাশ দিয়ে যেতে ভয় পায়, কিন্তু সীমা দিদি ভয় পান না। তিনি তার সন্তানদের জন্য অপেক্ষা করেন। তিনি জানেন তারা আসবে। তারা প্রতিদিন আসে,
কিন্তু মায়ের কোলে আসতে পারে না। অভিশাপের শৃঙ্খলে বাধা তারা। আর সেই শৃঙ্খল ভাঙার ক্ষমতা কি কারো আছে? সময়ই বলে দেবে। অসংখ্য ধন্যবাদ রাজেশ কুমারকে তার এই মর্মান্তিক অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। রাজেশের ভাষায় আমরা আজ শুনলাম ভারতের উত্তরপ্রদেশের সেই অভিশপ্ত পরিবারের কাহিনী, যেখানে মায়ের পেটেই সন্তান হয় অশরীরী। রাত 10টা মানেই অশরীরীর রাত। এখন আপনি কি একা? আপনার ঘরে কি অন্য কেউ আছে? ভালো করে দেখুন, নিশ্চিত হন। এই ছিল আজকের প্রথম ঘটনা। আজকের প্রথম ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখন আমরা যেতে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়, যা আরও ভয়ঙ্কর, আরও রহস্যময়। ফেসবুক পেজের জন্য মনে রাখবেন, রাত 11টা মানেই অশরীরীর আসল রূপ। কিন্তু ইউটিউবে আমরা তো আছি রাত 10টাতেই। তাহলে শুরু করি দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনা, পশ্চিমবঙ্গের কদম ফুলের বাগান, যেখানে ফুল ফোটে আর আত্মা ডাকে। দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন পূর্ণিমা দাস। পূর্ণিমা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বাসিন্দা। এই ঘটনাটি তার গ্রামেরই একটি পুরনো কদম ফুলের বাগানকে কেন্দ্র করে ঘটেছে, যা 2023 সালের ঘটনা, অর্থাৎ বিগত বছরের। অসংখ্য ধন্যবাদ পূর্ণিমাকে এই ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। পূর্ণিমার ভাষাই বলছি। আমার নাম পূর্ণিমা দাস। আমি মুর্শিদাবাদের বহরমপুরের কাছে কাস্তেকর গ্রামে থাকি। আমাদের গ্রামের একদম প্রান্তে একটি পুরনো কদম ফুলের বাগান আছে। এই বাগানটি প্রায় 50 বছরের পুরনো। বাগানের মালিক আমাদের গ্রামেরই অধীর চক্রবর্তী। তিনি এখন কলকাতায় থাকেন, কিন্তু বাগানটি তার পূর্বপুরুষের। এই বাগান নিয়ে গ্রামে অনেক পুরনো গল্প আছে। কেউ বলে এখানে কোনো অশরীরী থাকে, কেউ বলে এখানে রাতে কদম ফুল ফোটার সময় ভূতেরা আসে। কিন্তু আমরা কেউ সেসব গল্প বিশ্বাস করতাম না, যতক্ষণ না 2023 সালে সেই ঘটনা ঘটল। পূর্ণিমার কণ্ঠে আতঙ্ক ফুটে ওঠে। তিনি বলেন, 2023 সালের জুন মাস, বর্ষা শুরু হয়েছে, কদম ফুলের মরশুম। গ্রামের কয়েকটি ছেলে মেয়ে মিলে ঠিক করল তারা রাতে সেই বাগানে যাবে। তাদের মধ্যে ছিল আমার ছোট ভাই সুবীর, আমার প্রতিবেশী মিতা, রাম, শ্যাম, আরও কয়েকজন, মোট 8 জন। তারা ভাবল গল্পের সেই অশরীরী আসলে সত্যি কিনা তারা দেখবে। সেদিন ছিল 15ই জুন, রাত 11টা নাগাদ তারা বাগানে ঢুকল। আমি ওদের বারণ করেছিলাম, কিন্তু ওরা শোনেনি। ওরা ভেবেছিল মজা হবে। পূর্ণিমা একটু থামেন, তারপর আবার শুরু করেন। পরের দিন সকালে সুবীর বাড়ি ফেরেনি, মিতাও বাড়ি ফেরেনি। বাকি 6 জন ফিরলেও তারা ছিল সম্পূর্ণ বদলে যাওয়া। তারা কোনো কথা বলছিল না, শুধু চোখ পাকিয়ে তাকিয়েছিল। ওদের মুখ ছিল ফ্যাকাশে, ওদের ঠোঁট কাঁপছিল। আমরা সবাই আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সুবীর কোথায়? মিতা কোথায়? কিন্তু ওরা কোনো উত্তর দিল না। এক সময় রাম বলল, ওরা এখন সেই বাগানে, ওরা কদম ফুল হয়ে গেছে। এই কথা শুনে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। আমরা দৌড়ে গেলাম সেই বাগানে। পূর্ণিমার বর্ণনা যত এগোয়, ঘটনা ততই ভয়ঙ্কর হয়ে ওঠে। বাগানে গিয়ে আমরা যা দেখলাম তা আজীবন ভুলব না। বাগানের মাঝখানে একটি বড় কদম গাছ, সেই গাছের নিচে সুবীর ও মিতা দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের পায়ের নিচ থেকে শিকড় বেরিয়ে মাটিতে মিশে গেছে। তাদের হাত থেকে ডালপালা বেরোচ্ছে, তাদের মুখে কদম ফুল ফুটে আছে। আমরা সবাই চিৎকার করে উঠলাম। সুবীর ও মিতা আমাদের দিকে তাকিয়ে হাসল, কিন্তু সেই হাসি ছিল না, ছিল বিকৃত এক বিকট হাসি। তারা বলল, আমরা এখন এই বাগানের রক্ষক, আমরা আর ফিরতে পারবো না। পূর্ণিমা কাঁদতে কাঁদতে বলেন, আমরা কিছু বুঝে ওঠার আগেই সুবীর ও মিতা ধীরে ধীরে গাছের সাথে মিশে গেল। তাদের শরীর থেকে পাতা গজাতে শুরু করলো। আমরা ওদের টেনে আনার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। যতই টানছিলাম ততই ওরা গাছের সাথে মিশে যাচ্ছিল। শেষ পর্যন্ত আমরা থামলাম, আমরা ওদের ছেড়ে দিলাম, কিন্তু ওরা যে আর ফিরবে না সেটা বুঝতে পারলাম। আমরা বাগান থেকে বেরিয়ে এসে পুলিশে খবর দিলাম। পুলিশ এলো, তারা বাগান ঘিরে ফেলল, কিন্তু সুবীর বা মিতা কাউকে পাওয়া গেল না। শুধু সেই বড় কদম গাছটিতে 2টি নতুন ডাল দেখা গেল, আর 2টি নতুন ফুল ফুটল। পূর্ণিমার কণ্ঠে যন্ত্রণা ও আতঙ্ক। পুলিশ তদন্ত করল, কিন্তু কিছুই পেল না। গ্রামের বুজুর্গরা বললেন, এই বাগানে এক অশরীরী আছে। সে প্রতি বছর বর্ষায় কদম ফুল ফোটার সময় আত্মা বেছে নেয়। যে কেউ রাতে এই বাগানে ঢোকে সে আর ফিরে আসে না।
তারা সেই বাগানের অংশ হয়ে যায়। আমরা প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু সুবীর ও মিতার পর আমাদের বিশ্বাস হলো। এখন সেই বাগানের রাতে কেউ যায় না, কিন্তু আমরা যারা সেদিন সুবীর ও মিতাকে দেখেছি, তারা প্রতিদিন রাতে স্বপ্নে দেখি। পূর্ণিমা আরও ভয়ঙ্কর তথ্য জানান। সেদিনের পর থেকে সেই বাগানে প্রতি রাতে অদ্ভুত আলো দেখা যায়, নীল সবুজ আলো, আর শোনা যায় মিষ্টি মিষ্টি গান। কিন্তু সেই গানের সুর এতটাই করুণ যে শুনলে গায়ে কাঁটা দেয়। আমার ছোট ভাই সুবীর যে সুর গাইত, সেই সুরই এখন রাতে বাগান থেকে ভেসে আসে। আর মিতার হাসির আওয়াজ। আমরা পাগল হয়ে যাচ্ছি, আমরা আর ঘুমাতে পারি না। পূর্ণিমা শেষ করেন এভাবে। গত মাসে 2024 সালের ফেব্রুয়ারিতে গ্রামের এক বিজ্ঞান শিক্ষক সেই বাগানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি ভূতে বিশ্বাস করতেন না। তিনি রাতে ক্যামেরা নিয়ে বাগানে গেলেন। তিনি ফিরে এলেন, কিন্তু পরদিন থেকে তিনি অসুস্থ। তিনি বলেন তিনি সেখানে সুবীর ও মিতাকে দেখেছেন। তারা গাছের নিচে বসে আছে, তাদের মুখে কদম ফুল ফুটে আছে। তারা তাকে বলেছে, আমাদের কথা সবাইকে বলো, আমরা এখানেই আছি, আমরা আর ফিরতে পারবো না। শিক্ষক এখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তিনি বারবার বলেন, কদম ফুল ফুটেছে, আত্মা ডাকছে, কদম ফুল ফুটেছে, আত্মা ডাকছে। আমরা জানি না এই ঘটনার শেষ কোথায়, কিন্তু আমরা জানি সেই বাগানে এখনও সুবীর ও মিতা আছে। তারা আমাদের ডাকে প্রতি রাতে। পূর্ণিমার পাঠানো এই ঘটনা আমাদের হৃদয় কেঁপে ওঠার মতো। একটি সাধারণ মজা করতে গিয়ে দুই তরুণী চিরকালের জন্য বন্দী হয়ে গেল একটি কদম ফুলের বাগানে। আর এখন সেই বাগানের কদম ফুল ফোটে, আর ফোটে সুবীর ও মিতার মুখে। তাদের হাসি ভেসে আসে রাতের বাতাসে। তারা কি শান্তি পেয়েছে, নাকি এখনও তারা অপেক্ষা করে কাউকে পথ দেখানোর জন্য? যে কেউ রাতে সেই বাগানে যায়, তাদের জন্য কি একই পরিণতি? উত্তর অজানা। কিন্তু এই ঘটনা 2023 সালের, 1 বছরও হয়নি, আর এখনও সেই বাগানে রাতে কেউ যায় না। শুধু দূর থেকে দেখা যায় নীল সবুজ আলো, শোনা যায় সুবীরের গান, মিতার হাসি। অসংখ্য ধন্যবাদ পূর্ণিমা দাসকে তার এই বেদনাদায়ক ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। পূর্ণিমার ভাষায় আমরা শুনলাম পশ্চিমবঙ্গের সেই রহস্যময় কদম ফুলের বাগানের কথা, যেখানে ফুল ফোটে আর আত্মা ডাকে। আজকের এই এপিসোড 66তে আমরা শুনলাম দুটি ভিন্ন কিন্তু সমান ভয়ঙ্কর ঘটনা। প্রথম ঘটনাটি ছিল উত্তরপ্রদেশের একটি অভিশপ্ত পরিবারের, যেখানে 50 বছর আগের এক অন্যায়ের ফলে আজও মায়ের পেটেই সন্তান মারা যায়, কিন্তু মরে না, বরং অশরীরী হয়ে ঘুরে বেড়ায়। আর দ্বিতীয় ঘটনাটি ছিল পশ্চিমবঙ্গের একটি কদম ফুলের বাগানের, যেখানে রাতে গেলে আর ফিরে আসা যায় না, বরং সেই বাগানের অংশ হয়ে যেতে হয়। রাজেশ কুমারের পাঠানো প্রথম ঘটনায় আমরা দেখলাম কিভাবে 1973 সালে একটি গর্ভপাতের ঘটনা 50 বছর পরও একটি পরিবারকে তাড়া করে বেড়াচ্ছে। সীমা দিদির 4টি সন্তান মায়ের পেটেই মারা গেছে, কিন্তু তারা অশরীরী হয়ে প্রতি রাতে মায়ের কাছে আসে, মায়ের কোলে আসতে চায়, কিন্তু পারে না। খেমসিংহের অভিশাপ যেন থামছেই না। আর পূর্ণিমা দাসের পাঠানো দ্বিতীয় ঘটনায় আমরা দেখলাম কিভাবে মজা করতে গিয়ে দুই তরুণী সুবীর ও মিতা চিরকালের জন্য বন্দী হয়ে গেল সেই কদম ফুলের বাগানে। এখন তারা নিজেরাই কদম ফুল হয়ে ফোটে রাতে, তাদের মুখে ফুল ফোটে, তাদের কণ্ঠে গান ভেসে আসে। রাত 10টা মানেই অশরীরীর রাত। আর ফেসবুক পেজের জন্য মনে রাখবেন, রাত 11টা মানে অশরীরীর আসল রূপ। আজকের এই দুটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা দেখি না, কিন্তু তারা আমাদের চারপাশেই আছে। তারা আমাদের দেখে, তারা আমাদের অনুভব করে, আর যখনই আমরা তাদের জগতে প্রবেশ করতে চাই, তারা আমাদের ধরে ফেলে। আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন যা বিশ্বাস করতেও কষ্ট হয়, তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল বা সোশ্যাল মিডিয়ায় জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো ashoriri.official@gmail.com। আগামীকাল রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আর মনে রাখবেন, রাত 10টা বাজলেই অশরীরী আসবে আপনার দরজায়, আপনার জানালায়, আপনার স্বপ্নেও। শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ।